আসসালামু আলাইকুম সবাইকে। আগের ক্লাসে আমরা গ্রাফের সাহায্যে কিভাবে ফাংশনকে চিনতে হয় সেটা দেখেছি। এই ক্লাসে আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা শুরু করব। তো স্পেসিফিকলি এই ক্লাসে আমরা ফাংশনের ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। আমরা জানি ফাংশনকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, এফ তো y is equal to f of x দ্বারা বোঝাচ্ছে যে y হলো x এর ফাংশন, এখানে y অধীন চলক, x স্বাধীন চলক, এবং এই ফাংশনটা a সেট থেকে b সেটে একটা ফাংশন, অর্থাৎ এর ডোমেনের সেট হলো a সেট আর কোডোমেনের সেট হলো b সেট। কোডোমেনের সেট থেকে আসবে রেঞ্জরা। তো আমরা আসলে ফাংশনের ডোমেন বের করা বলতে আসলে কি বোঝাচ্ছি? তো আমাদেরকে ফাংশন হিসেবে দেয়া হয় x আর y এর একটা সম্পর্ক। যেমন ধরো আমাদেরকে দেয়া হলো y is equal to x square plus 2। তো এই সম্পর্কটা দেখে আমাদেরকে ডোমেন বের করা বলতে আমরা যা বুঝবো তা হলো, এখানে দেখো আমরা x এর বিভিন্ন মান বসাতে পারি। তো বাস্তব জগতের কোন কোন মানগুলোর জন্য রেঞ্জের মান বাস্তব আসবে সেগুলোই হচ্ছে আমার ডোমেনের সেট। অর্থাৎ চিন্তা করে দেখো, বাস্তব জগতের সেট বলতে আমরা বোঝাই আর কে। তার মানে আমাদেরকে যেটা দেখতে হবে যে এই আর এর মধ্যে কারা কারা ডোমেন হতে পারবে। তো সেটা আমরা কিভাবে চেক করতে পারি? যেমন দেখো, আমরা যদি এই ফাংশনটার কথা প্রথমে আমরা এই ফাংশনটার দিকেই তাকাবো। এই ফাংশনটার ডোমেন আমাদেরকে বের করতে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বাস্তব জগতে x এর এমন কোনো মান নেই যেটার জন্য y এর মান অবাস্তব আসবে। তার মানে আমরা এই ফাংশনটার জন্য বলতে পারি ডোম f সমান r। এর মানে হলো বাস্তব জগতের সবাই হলো ডোমেন এই ফাংশনটার জন্য। কিন্তু চিন্তা করে দেখো, আমরা যদি এইটা লিখতাম y is equal to 1 by x minus 2, এখানে তোমরা যা দেখতে পাচ্ছ x এর বিভিন্ন মান বসালে y এর বিভিন্ন মান পাওয়া যাবে। কিন্তু চোখের দেখে আমরা বলতে পারছি x এর মান যদি আমরা বসাই 2, তাহলে y এর মান অবাস্তব চলে আসে, অর্থাৎ y এর আমরা আর বাস্তব মান পাচ্ছি না। তার মানে আমরা যখন ডোমেন বের করব এই ফাংশনের জন্য, তখন আমরা বলবো ডোম f সমান রিয়েল নাম্বারের সব সদস্য বাদ দিতে হবে 2কে। অর্থাৎ আমরা দেখলাম কিভাবে প্রথম ফাংশনটি দ্বিতীয় ফাংশন থেকে আলাদা। তো এভাবে আমাদের আসলে ডোমেন বের করতে কিছুটা সমস্যা হতে পারে। তো আমরা একটা জেনারেল সূত্র শিখব কিংবা জেনারেল নিয়ম শিখব কোন কোন ক্ষেত্রে আমাদের ডোমেন আর হবে এবং কোন কোন ক্ষেত্রে আর হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কয়েকটা কেস দেখি। y যখন সামথিং ডিভাইডেড বাই g of x, এর মানে কি? একটা জিনিস মনে রাখবে, এখানে আমরা যত জায়গায় a লিখব, a বলতে আমরা বোঝাচ্ছি a x বিশিষ্ট পদ হতে পারে অথবা এ ধ্রুবক হতে পারে। সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো g of x। অর্থাৎ এরকম ফর্মে যদি আমরা দেখি, যেমন এরকম ফর্ম হলো এই যে এই ফাংশনটা, এটা হলো এই ফর্মের। g of x বলতে x বিশিষ্ট একটা ফাংশন আমরা বলতে পারি। তো এই ফর্মেটে যদি থাকে, কিংবা যদি এই ফরম্যাটে থাকে, এবং এখানে বলছি আমরা nth রুট অফ g of x, অর্থাৎ এটার একটা উদাহরণ আমরা দিতে পারি। 4th রুট অফ x প্লাস 3। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কেন আমরা nth রুট অফ g of x কে বলছি। এর কারণ হলো, আমরা যদি এর ডোমেন বের করতে যাই
y ইজ ইকুয়াল টু a ফাংশনটির আমরা দেখতে পাচ্ছি যে x এর আচ্ছা এই কথাটা একটু পরে বলছি কেন আমরা এটা স্পেসিফিকলি লিখছি, তবে এখানে তোমরা লিখে নাও n ইভেন অর্থাৎ জোড় হতে হবে, কিংবা তো আমরা আসলে এই তিনটার রূপের কথা কেন লিখলাম এটা এই পর্যায়ে আমরা ব্যাখ্যা করব। আমাদের যেটা দেখতে হয়েছিল এই ফাংশনটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম x এর মান 2 হলে y এর মানটা অবাস্তব আসে, অর্থাৎ x এর এমন মানগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যেটার জন্য আমার এই ফাংশনটা ফেল করবে কিংবা ফাংশনটার বাস্তব মান দিবে না। ঠিক আমি তুমি চিন্তা করো এই ফর্মগুলো বাদে অন্য যে কোনো ফর্মে ফাংশন যদি থাকে সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের বিচার ছাড়াই আমরা সেটাকে বলে দিব তার ডোমেন হলো আর, কারণ এই ফরম্যাটগুলো ছাড়া কখনো ফাংশন ফেল করার সম্ভাবনা নেই। এই ফরম্যাটগুলো কি? সামথিং ডিভাইডেড বাই জি অফ এক্স। এখানে জি অফ এক্সের মান যদি কোনো কারণে 0 চলে আসে তাহলে আমার ফাংশনটা ফেল করবে, যেমনটা এখানে হয়েছিল। আবার এটার কথা চিন্তা করো nth রুট অফ জি অফ এক্স, তো n এর মান এখানে ইভেন হতে হবে অর্থাৎ জোড় হতে হবে। যদি জোড় থাকে তাহলে জি অফ এক্সের মান যদি নেগেটিভ আসে, আমরা জানি আমরা যদি এখানে সে রুট -7 দিই এটার মান বাস্তব নয়, এটার মান হলো অবাস্তব। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যদি n এর মান যদি জোড় হয় তখন সেখানে কোনো নেগেটিভ বসবে না, কিন্তু n এর মান যদি বিজোড় হয় তখন কিন্তু সেখানে নেগেটিভ বসবে। এটা হয়তো অনেকে তোমরা জানো না, কিন্তু n এর মান যদি বিজোড় হয় তখন সেখানে নেগেটিভ বসতে পারে। যেমন 3 রুট অফ -27 এর মান হলো -3, -3 ইন্টু -3 সমান হচ্ছে -27। তো n এর মান বিজোড় হলে কোনো সমস্যা নেই, কিন্তু জোড় হলে সেখানে আমাদের দেখতে হবে যে জি অফ এক্সের মানটা কোন কোন ক্ষেত্রে 0-র চেয়ে ছোটো আসছে কিংবা নেগেটিভ আসছে। এর পরেরটার ক্ষেত্রে আমি খেয়াল করো a ডিভাইডেড বাই nth রুট অফ জি অফ এক্স এমন যদি থাকে সেক্ষেত্রে একই কথা। এখানে একটা জিনিস মনে রাখা জরুরি, যেহেতু জি অফ এক্স নিচে আছে ফ্র্যাকশনের, তাই জি অফ এক্সের মান 0 হতে পারবে না, যেটা আমরা শুরুতে দেখেছি 1 নাম্বার। 2 নাম্বার যেটা খেয়াল রাখতে হবে, যদি n এর মানটা ইভেন বা জোড় আসে তাহলে অবশ্যই যে আগে যেটা আমরা দেখেছি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তো 0 যেহেতু হবে না তার মানে গ্রেটার দেন 0, তার মানে n এর মান জি অফ এক্স এর মান ঋণাত্মক হতে পারবে না, 0 হতে পারবে না। কিন্তু n এর মান যদি বিজোড় আসে তাহলে জি অফ এক্স এর মান ঋণাত্মক হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু 0 হতে পারবে না। অর্থাৎ এই শর্তগুলো আমরা লিখেছি এই কারণে, কারণ এই শর্তগুলো যদি কোনো কারণে ব্রেক করে তাহলে আমার এই ফাংশনের মান অবাস্তব চলে আসবে। ফাংশনের ডোমেন নির্ণয়ের কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। আমরা এর আগে আমরা দেখেছি যে কোন কোন শর্তগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ফাংশনের ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে, কোন কোন শর্তগুলোর ক্ষেত্রে ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার থেকে বেরিয়ে যেতে পারে, অর্থাৎ রিয়েল নাম্বারের কিছু সদস্য বাদ পড়তে পারে। তো সেই শর্তগুলো আশা করি তোমরা লিখে নিয়েছো এবং সেই শর্তগুলো মাথায় রাখবে সবসময়। তো আমরা শুরুতেই আমরা একটা ফাংশন লিখি, সে y is equal to 2x plus 7। আমাদেরকে বলা হয়েছে এই ফাংশনটার ডোমেন বের করার জন্য। তো আমরা যে 3টে শর্ত লিখেছিলাম, তোমাদের মনে থাকার কথা 3টে শর্ত, সেই 3টে শর্তের মধ্যে এই সম্পর্কটা কি পড়ে? কিংবা তুমি কি এখানে এমন কোনো এক্সের মান বাস্তব জগতে খুঁজে পাচ্ছ কিনা যেটার জন্য ওয়াইয়ের মান অবাস্তব আসতে পারে? না, আমরা এক্সের যে কোনো বাস্তব মান বসালে ওয়াইয়ের বাস্তব মানই পাবো। তার মানে আমরা এখানে বলতে পারি
যেটা আমরা বলেছিলাম যে ওই তিনটা শর্তের মতো যদি না পড়ে তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা লিখে দিব ডোম এফ সমান রিয়েল নাম্বার। ঠিক আছে, তো সেটা গেল। এই জিনিসটাকে তুমি আসলে একটু অন্যভাবেও লিখতে পারো, তুমি চাইলে বন্ধনীর মাধ্যমে লিখতে পারো। যেমন রিয়েল নাম্বার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, রিয়েল নাম্বার বলতে আমরা বোঝাচ্ছি মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। আমরা এখানে খোলা বন্ধনী দিয়েছি। খোলা বন্ধনী দেওয়ার কারণ তুমি কিন্তু ইনফাইনাইটকে ক্লোজ করতে পারবে না। অর্থাৎ তুমি যখন বলছো যে সে 2,3 ক্লোজ এভাবে বলছো, তার মানে হলো তুমি 3 পয়েন্টটাকে ইনক্লুড করছো, অর্থাৎ 3 পয়েন্টটা পর্যন্ত। কিন্তু তুমি যদি ইনফাইনাইটের ক্ষেত্রে যদি ক্লোজ দিয়ে দাও তার মানে তুমি তো বলে দিলে যে ইনফাইনাইট এই পর্যন্ত, কিন্তু আমরা তো জানি না যে ইনফাইনাইট এক্স্যাক্টলি কোথায় গিয়ে শেষ হয়। তাই আমাদেরকে সবসময় খোলা বন্ধনী ইউজ করতে হবে। আশা করি এটা মনে রাখবে। তো এরপর আমরা চলো আরেকটা দেখি। তাহলে এবার একটু খেয়াল করো যে এটাকে আমার সে তিনটা শর্তের মধ্যে কোনোটাতে পড়ে কিনা। একটু মাথা ঘাটলে বুঝতে পারছো যে আসলে এখানে যেহেতু 1/something আছে, অর্থাৎ এটা প্রথম শর্তের মধ্যে পড়ে। আর সামহাও এটা যদি নিচের ভ্যালুটা সামহাও যদি 0 চলে আসে কখনো, তাহলে আমার কি হবে, আমার ওয়াইয়ের মানটা অবাস্তব চলে আসবে কিংবা ওয়াইয়ের মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। সেজন্য আমাদেরকে যে শর্তটা দিতে হবে, শর্তটা হলো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে 2x + 7 is not equal to 0। অর্থাৎ তুমি x এর মান যেভাবে সিলেক্ট করো না কেন, তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে 2x + 7 is not equal to 0। এটা হচ্ছে যে প্রথম শর্ত। তারপর এটা থেকে আমরা লিখতে পারি 2x is not equal to -7, সুতরাং x is not equal to -7/2। এর মানে কি? এর মানে হলো তুমি বাস্তব জগতের যে কোনো মান বসাতে পারবে শুধুমাত্র -7/2 ছাড়া। তাহলে আমরা কি লিখতে পারি ডোম এফ? আমরা লিখতে পারি ডোম এফ হলো রিয়েল নাম্বারের সব সদস্য 7/2 ছাড়া, সরি -7/2 ছাড়া, একটা মাইনাস হবে। আচ্ছা যাই হোক, এখন তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে আমি -7/2 দুই পাশে কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আর কিন্তু একটা সেট থেকে অন্য আরেকটা সেটই বিয়োগ যায়। সেট থেকে যদি আর কাউকে বিয়োগ দিতে চাও সেটাও সেট হতে হবে। তো তার মানে -7/2 সেটা একটা সেট, মানে একটা সদস্য আছে, যেই সদস্যটা তোমাকে বাদ দিতে হবে রিয়েল নাম্বারের সেট থেকে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সেট বলেছি। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে বন্ধনীর মাধ্যমে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? দেখো, তোমাদের এই কাজটা করার জন্য সবসময় সংখ্যারেখাকে মাথায় রাখতে হবে। সংখ্যারেখা তোমার 0 থেকে শুরু হয়, ডান পাশে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, বাম পাশে -ইনফাইনাইট দিকে যাবে। তো আমাদের এখানে এই পুরো সংখ্যারেখায় প্লাস ইনফাইনাইট থেকে -ইনফাইনাইট পর্যন্ত কোন পয়েন্টটা বাদ পড়ছে? আমাদের বাদ পড়ছে -7/2। ধরো -7/2 এই জায়গায় কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে তুমি বুঝতে সমস্যা হতে পারে, যাই হোক -7/2। তো এই পয়েন্টটাকে বাদ দিয়ে তুমি সব পয়েন্টকে নিবে। তাহলে দেখো, চিন্তা করে দেখো তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি। তোমরা ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে পারো যে এটা আসলে বন্ধনীর মাধ্যমে কীভাবে লেখা যায়। তো আমরা একটু লেখার চেষ্টা করি। আমরা এইটাকে বন্ধনী দিয়ে লিখব, ডোম এফ রিয়েল নাম্বার থেকে -7/2 বিয়োগ দেয়া, এভাবে আমরা লিখতে পারি। অথবা কেউ চাইলে তোমরা এভাবে লিখতে পারো যে যেভাবে আমরা স্কুলে থাকতে লিখেছি অনেকে, ডোম এফ সমান এক্স, যেন এক্স এলিমেন্ট অফ রিয়েল নাম্বার, এক্স এলিমেন্টস অফ রিয়েল নাম্বার এবং এক্স নট ইকুয়াল টু -7/2। এটা লিখলেও হবে পরীক্ষায়, কিন্তু আমরা চাচ্ছি আরেকটু এফিশিয়েন্ট হওয়ার জন্য। তাহলে আমরা এটাকে সংখ্যারেখার মাধ্যমে একটু লেখার চেষ্টা করি। সেটা কেমন হবে? সেটা হবে, দেখো একটু, -ইনফাইনাইট থেকে শুরু করে তোমাকে -7/2 পয়েন্ট পর্যন্ত আসতে হবে। তারপর -7/2 পয়েন্ট বাদ
এরপর আবার -7/2 থেকে শুরু করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, অর্থাৎ এখানে বাদ পড়বে কি স্রেফ -7/2। তাহলে দেখো তো আমরা -ইনফাইনাইট থেকে স্টার্ট করলাম, -7/2 পর্যন্ত আসব, তারপর -7/2কে বাদ দিতে হলে কি করতে হয়, আমরা ক্লোজ ব্র্যাকেট তো দিতে পারবো না, তাহলে ওপেন ব্র্যাকেট দিতে হবে। ওপেন ব্র্যাকেট দিলাম, এরপর আবার -7/2 থেকে স্টার্ট করে এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউনিয়ন -7/2 থেকে স্টার্ট করে ইনফাইনাইট পর্যন্ত ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট। তার মানে খেয়াল করো ইউনিয়ন দিয়ে আমি বোঝাচ্ছি এটা অথবা ওটা, মানে দুটোর মধ্য থেকে আসতে পারে আমার। এখানে দেখো যেহেতু আমি ইউনিয়ন দিয়েছি, এই জায়গায় -7/2 পয়েন্টটা বাদ গিয়েছে, যেহেতু ওপেন ব্র্যাকেট, এই জায়গায় -7/2 পয়েন্টটা দুই জায়গায় বাদ পড়ে গেছে। তার মানে আসলে -ইনফাইনাইট থেকে শুরু করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত একটা পয়েন্টকে এভাবে বাদ দিতে হয়। আমরা একটু পরে দেখব যে দুটো পয়েন্টকে কীভাবে বাদ দিতে হচ্ছে। আমরা অনেকগুলো ম্যাথ দেখব, প্র্যাকটিস করব, তো এটুকু আশা করি বুঝেছো তোমরা। তারপরে আমরা আরেকটু চেষ্টা করি। ধরো আমরা একটা ফাংশন লিখলাম, এটা আমরা আলাদা করে রাখি। আমরা সে লিখলাম y = 3x - 7 4x into x plus 5। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমার উপরে একটা x বিশিষ্ট পদ আছে, কিন্তু সেটাকে আসলে কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে? মানে যদি কোনো কিছু উপরে থাকে, তুমি এটার কথা নিচের 4x into x plus 5 এটার কথা ভুলে যাও। উপরে আমরা বলেছিলাম ফার্স্ট কেসের জন্য উপরে x বিশিষ্ট পদ থাকতেও পারে অথবা কোনো ধ্রুবক থাকতে পারে, যেমনটা এখানে ছিল। তো x বিশিষ্ট পদও যদি থাকে, সেখানে তুমি x এর যা খুশি মান বসো, এটাতে আসলে কোনো সমস্যা হবে না x এর জন্য, যেমনটা এখানে হয়েছিল। ধরো এখানে নিচে একটা 2x + 7/1 আছে, তাহলে তার মানে 2x + 7 আছে লবে, তাহলে এখানে তুমি x এর যাই মান বসাও, কোনো সমস্যা হবে। তার মানে উপরের টার্মটা নিয়ে আমাদের চিন্তা নেই, আমাদের সমস্যাটা হলো নিচের টার্মটা 4x into x plus 5। এখানে কি আসলে আমরা কি শর্ত দিব? আমরা বলবো 4x into x plus 5 এটার মান কি হতে পারবে না? 0 হতে পারবে না, কারণ 0 হলে সেটা অসংজ্ঞায়িত চলে আসবে। আচ্ছা, তারপরে আমরা কি বলতে পারি? 4 আসলে তো ধ্রুবক, 4 কোনো সমস্যা করবে না। আমরা এখানে বলতে পারি x not equal to 0, এবং চিন্তা করো আমরা এর সাথে লিখব x plus 5 not equal to 0, সুতরাং x is not equal to -5। তার মানে আমরা এখানে দুটো পয়েন্ট পেলাম, 0 হতে পারবে না, -5 হতে পারবে না, দুটোর একটা হলেই আমার কি হবে? আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে এই দুটো পয়েন্টকে আমার ডোমেন থেকে বাদ দিতে হবে। তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, আমরা কিন্তু স্রেফ ডোমেন নির্ণয় করা আমরা শিখছি, ডোমেন নির্ণয় করা, আমরা রেঞ্জ নির্ণয় করা পরবর্তীতে দেখব। আপাতত স্রেফ ডোমেন নিয়ে আমাদের চিন্তা, অর্থাৎ x এর কোন কোন মানগুলো ভ্যালিড সেটা নিয়ে চিন্তা। তাহলে এটাকে আমরা সব কিছুই বন্ধনীর মাধ্যমে দেখার চেষ্টা করব, সংযোগ সেটের মাধ্যমে। আমরা এখানে কোনো সে ডোমে ফিজিক্যাল টু r -7/2 এভাবে আমরা দেখব না এটাকে। তাহলে এটাকে আমরা একটু লেখার চেষ্টা করি, সেটা হলো 0 এবং -5 এই পয়েন্ট দুটোকে বাদ দিতে হবে। তাহলে ডোম এফ হলো -ইনফাইনাইট থেকে শুরু করে প্রথমত 0 পর্যন্ত, না দুঃখিত, -5 আগে আসছে। এখানে সংখ্যা রেখায় তোমার সংখ্যা রেখা যদি আমরা একটু লিখি, দেখো সংখ্যা রেখায় 0 এইখানে, -ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট, -5 পয়েন্টটা এখানে, আর 0 হলো এখানে। তার মানে আমাদের প্রথমে -5 পর্যন্ত আসতে হবে, -5কে বাদ দিতে হবে, তারপর 0 পর্যন্ত যেতে হবে, 0কে বাদ দিতে হবে, তারপর আবার ইনফাইনাইটে যেতে হবে। অর্থাৎ যেখানে ধরো এগুলো কাইন্ড অফ গর্তের মতো, তুমি একটা পথে যাচ্ছ, কোথাও একটা গর্ত পড়ছে, তোমাকে এটা জাম্প দিয়ে চলে যেতে হবে।
আবার আরেকটা গর্ত পড়ছে, জাম্প দিয়ে চলে যেতে, যতগুলো গর্ত পড়ে সেগুলো বাদ দিতে হবে। তাহলে মাইনাস ইনফাইনাইট, আমরা মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে 0 পর্যন্ত আসলাম, 0কে বাদ দিলাম, সংযোগ সেট, 0 থেকে আবার শুরু দুঃখিত আমি 0 কেন লিখেছি, আমাকে -5 আসতে হবে শুরুতে। আমরা -5 লিখলাম, তারপর আবার -5 থেকে স্টার্ট করে আমরা 0তে আসব, 0কেও বাদ দিব, তারপর আবার 0 থেকে স্টার্ট করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাব। তোমরা চেষ্টা করবে সবগুলোকে এইভাবে লেখার, তাহলে আসলে তোমাদের বেশ এফিশিয়েন্ট কিছু প্র্যাকটিস হবে। তো তাহলে এখানে দেখো এটা কি মিন করছে, তুমি মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে -5 পর্যন্ত আসবে, -5কে বাদ দিবে, তারপরে 5 থেকে শুরু করে 0 পর্যন্ত যাবে, 0কে বাদ দিবে, তারপর 0 থেকে শুরু করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাবে। তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছ। তাহলে এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখব।